Good afternoon, student. I am Shumita Chakraborty, Department of Political Science, Barakpur Rashtroguru Surendranath College. Welcome to my video lecture class. Today, I will discuss with you one of the basic and important topic of our subject. The name of the topic is the concept of sovereignty in political science. Before starting my discussion, I want to convey to you that since some of you are comfortable in English language and some of you in Bengali, so I shall try my best to use both the language in my lecture. I think that the discussion of this topic will be very much helpful as well as interesting to all of you. It will be helpful because this topic is one of the important topic in your syllabus, first sem syllabus. তোমরা জানো যে তোমরা যে নতুন সিস্টেম দ্যাট ইজ এনইপি সিস্টেমে ভর্তি হয়েছো, তো সেখানে তোমাদের অনার্স এবং জেনারেল দুটো কোর্সেই, দ্যাট মিনস আমি আরো নামটা একটু অন্যভাবে বলতে পারি যে অনার্স এবং মেজর এবং মাইনর দুই ধরনের স্টুডেন্টেরই ফার্স্ট সেম পেপার ওয়ানে এই টপিকটা তোমাদের পড়তে হয়। This topic is also helpful because as a human being, we all are the citizen of a nation state. So it is important to have a clear idea about the component of a nation state. দেখো, আমরা হিউম্যান বিং হিসাবে প্রত্যেকেই আমরা কোনো না কোনো রাষ্ট্রের নাগরিকও বটে। তো স্বাভাবিকভাবে আমাদের মনে একটা প্রশ্ন আসে যে এই যে রাষ্ট্রেতে আমরা থাকছি, এই রাষ্ট্রটা কোন কোন উপাদান নিয়ে তৈরি হয়েছে। আমি আজকে যে টপিকটা পড়াতে চলেছি, দ্যাট ইজ সভারেনিটি। সভারেনিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড বেসিক কম্পোনেন্ট অফ দ্য নেশন স্টেট। তোমরা অনেকেই হয়তো যাদের 11-12-এ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা ছিল, সকলের ছিল না, যাদের ছিল তারা এই বেসিক জিনিসটা হয়তো বা পড়ে এসেছো। তবুও আমি আরেকবার রিপিট করি যে রাষ্ট্র যে কটা উপাদান নিয়ে তৈরি, যেমন ধরো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনসমষ্টি, একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড অর্থাৎ পপুলেশন, টেরিটরি, একটা অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট ইজ সুসংগঠিত শাসন ব্যবস্থা বা সরকার। এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো প্রয়োজন হয় একটা রাষ্ট্র তৈরি হতে গেলে। ঠিক সেরকমই আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমিকতা। এই উপাদানটা ছাড়া অন্য উপাদানগুলো যদি থাকেও তাহলে সেই দেশটা কিন্তু রাষ্ট্র হিসাবে পরিগণিত হতে পারে না। আমি একটু ইতিহাস বলি। তোমরা সকলেই জানো যে আমাদের ইতিহাস বলে যে আমরা 1947 সালের আগে উই ওয়্যার আন্ডার দ্য ব্রিটিশ রুল ফর 200 ইয়ার্স। দীর্ঘ 200 বছর আমরা কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। তখন আমাদের রাষ্ট্রটা, দ্যাট মিনস ইন্ডিয়ান ফেডারেশন, এইটা কিন্তু তখন তার ভূখণ্ড ছিল, তার পপুলেশন ছিল, কিন্তু তার সার্বভৌমিকতা ছিল না। সেই জন্য তখন আমাদের রাষ্ট্রের নাম ছিল ভারতবর্ষ, ভারত যুক্তরাষ্ট্র নয়। তাহলে একটা দেশকে কিন্তু রাষ্ট্র হিসাবে পরিগণিত হতে হলে এই সার্বভৌমিকতা উপাদানটা প্রয়োজন হয়। সেই জন্য একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে ইট ইজ ভেরি মাচ এসেনশিয়াল টু আস to know about basic component of the nation state. তো যেহেতু সার্বভৌমিকতা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এই সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকা প্রয়োজন। আমরা এবার আমাদের আলোচনা শুরু করব যে সার্বভৌমিকতা কাকে বলে সেইটা দিয়ে।
আচ্ছা, তার আগে আমি আরেকটু বলে নিই যে আমরা উই ক্যান স্টার্ট আওয়ার ডিসকাশন অর উই ক্যান ডিসকাস দিস টপিক আন্ডার ডিফারেন্ট সাব হেডিং। এই আলোচনাটাকে, সার্বভৌমিকতার আলোচনাটাকে আমরা কয়েকটা হেডিংয়ে ভাগ করে আলোচনা করতে পারি। এটা তো একটা অনেক বড় টপিক, তো একদিনের লেকচারে এটা হয় না, তো সেই জন্য আমরা এই পুরো আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। এই সাব হেডিংগুলো আমি তোমাদের আগে একটু বলি। প্রথমে আমরা দেখব দ্য ডেফিনিশন, নেচার অ্যান্ড ফিচার্স অফ সভারেনিটি। সার্বভৌমিকতা কাকে বলে, তার সংজ্ঞাই বা কী এবং তার বৈশিষ্ট্যগুলোই বা কী। তারপরের অংশে আমরা আলোচনা করব ডিফারেন্ট থিওরিজ অফ সভারেনিটি, অর্থাৎ সার্বভৌমিকতা কাকে বলে এই নিয়ে বিভিন্ন তত্ত্ব গড়ে উঠেছে। সেই তত্ত্বগুলো যেমন আমি তোমাদের বলতে পারি মনিস্টিক থিওরি অফ সভারেনিটি বা মনিজম, প্লুরালিস্ট থিওরি অফ সভারেনিটি বা প্লুরালিজম, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব, বহুত্ববাদী তত্ত্ব, এগুলো বিভিন্ন তত্ত্ব আছে সার্বভৌমিকতার উপরে, যারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সার্বভৌমিকতার প্রকৃতি বিশ্লেষণ করেছেন। আরেকটা দিক হচ্ছে সার্বভৌমিকতার আলোচনার চেঞ্জিং কনসেপ্ট অফ সভারেনিটি ইন দ্য কনটেক্সট অফ গ্লোবালাইজেশন। তোমরা এখনকার ছাত্রছাত্রীরা একটা ওয়ার্ড শুনতে পাচ্ছ খুব, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। এই যুগে, এই বিশ্বায়নের যুগে, এটা আমরা পরে আলোচনা করব, এই বিশ্বায়নের যুগে সার্বভৌমিকতার যে ট্র্যাডিশনাল ধারণাটা ছিল সেই ধারণাটা আস্তে আস্তে সেই ধারণাটার পরিবর্তন ঘটছে। সেই জন্য এই অংশটাতে রয়েছে চেঞ্জিং কনসেপ্ট অফ সভারেনিটি ইন দ্য কনটেক্সট অফ গ্লোবালাইজেশন। Today, because it is my first class on this topic, so I want to discuss elaborately on the first part of the topic, that is the definition, nature and features of sovereignty. বুঝতে পারলে সার্বভৌমিকতার আলোচনাটাকে এই যে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করছি, তো আজকে প্রথম ক্লাস হিসাবে তোমাদের বেসিক অর্থাৎ প্রথম যে অংশটা, সেই অংশটাকেই আমি ইলাবোরেটলি আলোচনা করব। So let's start today's discussion with some definition of sovereignty. তোমরা দেখছো এখানে রয়েছে যে এই যে সভারেনিটি ওয়ার্ডটা, সার্বভৌমিকতা ওয়ার্ডটা, সেটা কোথা থেকে এসেছে, ওয়ার্ডটার উৎসস্থলটা কি। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ল্যাটিন ওয়ার্ড সুপারেনাস। সুপারেনাস শব্দ থেকে এই শব্দটা এসেছে সভারেনিটি, ইংরেজি শব্দ সভারেনিটি, এটা এসেছে ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সুপারেনাস। এই সুপারেনাস কথাটার মানে কি? হুইচ মিনস সুপ্রিমেসি। সুপ্রিমেসি অর্থাৎ সুপিরিয়ার পাওয়ার। ইট স্ট্যান্ডস ফর সামথিং দ্যাট ইজ অ্যাবাভ সুপার অর সুপ্রিম। মানে এটা হচ্ছে সবার ওপরে একটা ক্ষমতা, যে ক্ষমতার ওপরে আর কোনো ক্ষমতা নেই। এটা একটা চরম ক্ষমতা এবং প্রধান ক্ষমতা। এবার এই যে আমি এটাকে চরম ক্ষমতা বলছি, এটার মানেটা কি, এটা বিশ্লেষণ করতে গেলে ইট হ্যাজ টু ডাইমেনশনস। আমরা দুটো দিক থেকে এটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনাল ক্ষেত্রে আমি দেখছি কি রয়েছে, ইট রিফ্লেক্টস লিগাল সুপ্রিমেসি ওভার সিটিজেন্স অ্যান্ড সাবজেক্টস উইদিন আ স্টেটস টেরিটরি। একটা রাষ্ট্রের অভ্যন্তরে আইনগতভাবে সর্বপ্রধান মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে সার্বভৌম ক্ষমতা, এবং এই ক্ষমতা রাষ্ট্রের অভ্যন্তরে যারা আমরা নাগরিক আছি তাদের ওপর প্রযোজ্য। এটা একটা আইনগত ক্ষমতা, এবং আইনগতভাবে রাষ্ট্র বা সার্বভৌম হচ্ছে চরম ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী, যে ক্ষমতাটা নাগরিক এবং রাষ্ট্রের অভ্যন্তরে সমস্ত নাগরিকের উপরে এটা প্রযোজ্য। এর একটা এক্সটার্নাল দিকও রয়েছে, দ্যাট মিনস দ্য এক্সটার্নাল ডাইমেনশন অফ সভারেনিটি। এটা বলতে কি বোঝাচ্ছে? ইট ইজ রিফ্লেক্টেড ইন দ্য ফর্ম অফ লিগাল অর সভারেন ইকুয়ালিটি অফ স্টেটস ইন ইটস ইন্টারাকশন উইথ দ্য আদার সভারেন স্টেটস। তোমরা জানো যে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কটা গড়ে ওঠে অ্যামাং ডিফারেন্ট সভারেন স্টেটস।
বিভিন্ন, মানে ধরো ইন্ডিয়া একটা সভারেন স্টেট, আমেরিকার একটা সভারেন স্টেট, গ্রেট ব্রিটেন আর একটা সভারেন স্টেট, এইরকম যে সার্বভৌম রাষ্ট্রগুলো রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই সব রাষ্ট্রগুলোর মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক যেটা গড়ে ওঠে সেটাই তো ইন্টারন্যাশনাল রিলেশন। তাহলে এই রিলেশনটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে, ফর দ্য মেনটেনেন্স অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, এই ক্ষেত্রে রাষ্ট্রগুলো হচ্ছে নিজের নিজের সার্বভৌম ক্ষমতাকে বা ইচ্ছাকে প্রকাশ করতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র সমানভাবে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাহলে বোঝা গেল যে সার্বভৌম ক্ষমতার বা সভারেনিটির যেটা দুটো ডাইমেনশন বা দুটো দিক থেকে আমরা এটাকে দেখতে পাচ্ছি, যে এই যে চরম ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতা বলছি, এটার মানেটা কি, এটা দুদিক থেকে আমি ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুটো দিক থেকে আমি এটা আলোচনা করার চেষ্টা করলাম। এইবার দেখো আমরা কয়েকটা ডেফিনিশন একটু দেখার চেষ্টা করি যেখানে সার্বভৌম ক্ষমতার প্রকৃতিটাকে বিশ্লেষণ করা হয়েছে। তোমরা নিশ্চয়ই রাষ্ট্রবিজ্ঞানী বোদার নাম শুনেছ, জ্যাঁ বোদা। তিনি সার্বভৌমিকতাকে কিভাবে বিশ্লেষণ করেছেন দেখো। অ্যাকর্ডিং টু হিম, sovereignty is the supreme power of the state over citizens and subjects unrestrained by law. আবার একইভাবে জেলিনেক বলছেন, sovereignty is that characteristic of the state by virtue of which it cannot be legally bound by any power other than itself. চিন্তাবিদ গ্রোটিয়াস কি বলছেন? sovereignty is the sovereign political power vested in him whose acts are not subjected to any other and whose will cannot be overridden. পরের সংজ্ঞাটা আমি যার সংজ্ঞাটা রেখেছি, যার ডেফিনেশনটা রয়েছে, সেটা সকলেই তোমরা এই নামটার সাথে পরিচিত, দ্যাট ইজ টমাস হবস। তোমরা নিশ্চয়ই ওনার নাম শুনেছ চুক্তি মতবাদী হিসাবে। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সপোনেন্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। তোমরা রাষ্ট্রের উৎপত্তি যে সামাজিক চুক্তি মতবাদ পড়েছ, তার মধ্যে তিনজনের নাম পড়েছ, টমাস হবস, জন লক অ্যান্ড জে জ্যাক রুসো। আমি টমাস হবসকে দেখছি এখানে, তিনি কি বলছেন? সভারেন পাওয়ার ইজ অ্যাবসলিউট অ্যান্ড আনকন্ট্রোলেবল। আর একজন ফেমাস রাষ্ট্রচিন্তাবিদ জন অস্টিন, তিনিও সার্বভৌমিকতা সম্পর্কে একটা পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা দিয়েছেন। হি ডিফাইন্ড সভারেনিটি অ্যাজ দ্য আলটিমেট অথরিটি দ্যাট রিসিভস habitual obedience from the bulk of the population within a given territory. Last but not the least, we can mention the definition of Bentham. According to Bentham, sovereignty is absolute and unlimited. তো এই যে আমরা ডেফিনিশনগুলো দেখলাম, ফ্রম দিস ডেফিনিশন উই ক্যান ফাইন্ড ডিফারেন্ট টাইপস অর ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ সভারেনিটি। এই ডেফিনেশনগুলো থেকে আমরা সার্বভৌমিকতার বেশ কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারছি। আমরা একে একে সেই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করার চেষ্টা করছি। কেমন? One of the basic characteristics of sovereignty is the supremacy, অর্থাৎ চরমতা। সুপ্রিমেসি হচ্ছে যে ক্ষমতা হচ্ছে সবার ওপরে। Regarding supremacy, we can say that sovereignty implies the highest and ultimate authority within a defined territory, making the sovereign entity the supreme power.
তাহলে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন কর্তৃত্ব হচ্ছেন সবার ওপরে, তার ক্ষমতাই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। পরের বৈশিষ্ট্যটাতে আসি, এক্সক্লুসিভিটি। দ্য পাওয়ার অফ সভারেনিটি ইজ এক্সক্লুসিভ অ্যান্ড নট শেয়ার্ড উইথ এক্সটার্নাল এন্টিটিজ উইদিন দ্য সভারেন স্টেট। যে রাষ্ট্রের অভ্যন্তরে অন্য কারোর সাথে সার্বভৌম ক্ষমতাকে কিন্তু ভাগ করা যায় না। আমরা জানি যে একটা রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্র ছাড়াও অন্যান্য বিভিন্ন সংগঠন থাকে, কিন্তু রাষ্ট্রের এই সার্বভৌম ক্ষমতা কিন্তু অন্যান্যদেরকে শেয়ার করা যায় না। এটা দ্বারা মানে এক্সক্লুসিভিটি দ্বারা এটা বোঝানো হয়েছে। নেক্সট ওয়ান ইজ indivisibility. Sovereignty is considered indivisible. Why? Because it cannot be fragmented or divided within the state. There is a single ultimate authority. বলছেন যে এটা এক এবং অনন্য ক্ষমতা। এটা অনেকটা এক্সক্লুসিভিটির মতোই, অন্যভাবে একটু বলা হয়েছে যে সেটা এই ক্ষমতাটার কোনো ভাগ চলে না, এটা একক একটা ক্ষমতা। পরের বৈশিষ্ট্যটা দেখো, ইনএলিয়েনেবিলিটি। সভারেনিটি ইজ অফেন ডিমড ইনএলিয়েনেবল, মিনিং ইট ক্যানট বি ট্রান্সফার্ড। দেখো বৈশিষ্ট্যগুলো না অনেকটা একই ধরনের, খুব সামান্য সামান্য পার্থক্য রয়েছে, বুঝতে পেরেছ? যে অর্থাৎ এই ক্ষমতাটাকে অন্যের কাছে দিয়ে ভাগ করে দেওয়া যাচ্ছে না। আবার লেজিটিমেসি বলছে, সভারেনিটি ইজ টিপিক্যালি রেকগনাইজড অ্যাজ লেজিটিমেট হোয়েন ইট ইজ ডিরাইভড ফ্রম দ্য কনসেন্ট অর অ্যাকনলেজমেন্ট অফ দ্য গভর্নড পপুলেশন। আমরা রাষ্ট্র কর্তৃত্বকে কী করছি, আমরা জনগণরা যারা আমরা নাগরিক, একটা রাষ্ট্রের নাগরিক, আমরা রাষ্ট্রকে এই ক্ষমতা দিয়েছি। তোমরা সবাই জানো যে আমরা কি, উই আর আন্ডার দ্য ইনডিরেক্ট ডেমোক্রেসি। এখানে কি হয়, নির্বাচন, ইলেকশনের মাধ্যমে রাষ্ট্রের কর্তৃপক্ষরা ক্ষমতা লাভ করে থাকেন। তাহলে এবং তাদেরকে নির্বাচিত কে করেন, আমরা সাধারণ জনগণরা। তো রাষ্ট্র এই বৈধ ক্ষমতা, লেজিটিমেট ক্ষমতাটা কার থেকে পাচ্ছে, ফ্রম দ্য গভর্নড পপুলেশন। আমরা যারা রাষ্ট্রের নাগরিক, আমরাই রাষ্ট্রকে বৈধভাবে এই ক্ষমতাটা দিয়েছি প্রয়োগ করার জন্য। পরেরটা রয়েছে যে সার্বভৌমিকতা হচ্ছে একটা পার্মানেন্ট কনসেপ্ট। তোমরা জানো যে পার্মানেন্স বা স্টেবিলিটি ইজ ওয়ান অফ দ্য বেসিক ফিচার অফ দ্য নেশন স্টেট। রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো আমি আগে বলেছি তার মধ্যে একটা বৈশিষ্ট্যর উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য। একটা রাষ্ট্র আজকে তৈরি হলো, কালকে ভেঙে গেল, ব্যাপারটা এরকম নয়। তো সেই হিসাবে রাষ্ট্রের যে সার্বভৌমিকতার ধারণা, সেটাও কিন্তু একটা স্থায়ী ধারণা। রাষ্ট্র যতদিন থাকে তাহলে সার্বভৌমিকতার ধারণাটিও ততদিনও থাকে। Another feature of sovereignty is universality. Sovereign power is universally applicable to all individuals and institutions within the territory of the state. রাষ্ট্রের অভ্যন্তরে যত সংগঠন প্রতিষ্ঠান আছে তাদের সকলের উপর কিন্তু সার্বভৌম ক্ষমতা প্রযোজ্য। ইট ইজ আ ইউনিভার্সাল কনসেপ্ট। নো ওয়ান ক্যান ইগনোর the sovereign power, even the highest post of or the highest authority of the nation state. ধরো আমাদের রাষ্ট্রের রাষ্ট্রপতি সর্বোচ্চ পদাধিকারী, তাই তো? কিন্তু রাষ্ট্রপতিও কিন্তু সার্বভৌমের আদেশ, দ্যাট ইজ অল ইউ নো দ্যাট দ্য অর্ডার অফ সভারেনিটি ইজ নেমড বাই ল। অর্থাৎ রাষ্ট্রপতিও কিন্তু আইনের ঊর্ধ্বে নন। অর্থাৎ সার্বভৌম ক্ষমতা সবার উপরে, রাষ্ট্রের অভ্যন্তরে সকলের উপরে সমানভাবে প্রযোজ্য।
তো এই যে আমরা রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো পেলাম, অর্থাৎ আমরা এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে দেখলাম যে সার্বভৌমিকতা একাধারে এক্সক্লুসিভ, ইউনিভার্সাল, ইনডিভিজিবল অ্যান্ড নন ট্রান্সফারেবল পাওয়ার। এই ক্ষমতাটাকে ইট ইজ জাস্ট লাইক দ্য সোল অফ দ্য হিউম্যান বডি। এটা হচ্ছে যে আমরা রাষ্ট্রকে যদি একটা মানব দেহের সাথে কল্পনা করি, তাহলে আমাদের মানুষের দেহের যেমন আত্মা বা প্রাণটা বলি, সার্বভৌম ক্ষমতা হচ্ছে জাস্ট লাইক দ্য সোল অফ দ্য হিউম্যান বডি। এই আত্মাটাকে যদি আমরা ট্রান্সফার করার চেষ্টা করি বা বাদ দেওয়ার চেষ্টা করি, তাহলে তো আর হিউম্যান বিং বেঁচেই থাকবে না, তাই না? তো ফলে রাষ্ট্রের যে একটা এক্সিস্টেন্স, রাষ্ট্রের অস্তিত্বটাই পুরোপুরি নির্ভর করছে, অনেকটা নির্ভর করছে সার্বভৌমিকতার উপর। যেটা আমি আগেও বলেছি, আমি আবার মেনশন করছি যে 1947 সালের আগে ভারতবর্ষের কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি এসবগুলোই ছিল, কিন্তু ভারতবর্ষ তখন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিগণিত হতো না, বিকজ অফ ল্যাক অফ দ্য সভারিন পাওয়ার। তাহলে তারপরে যখন ভারত রাষ্ট্র আফটার ইন্ডিপেন্ডেন্স, তখন ভারত রাষ্ট্র যখন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলো, তা তখন থেকে ভারতবর্ষের নাম হলো ভারত যুক্তরাষ্ট্র। তো এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে সার্বভৌম বা সার্বভৌমিকতা এটা হচ্ছে রাষ্ট্রের একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু একটা বিষয় হচ্ছে, এই যে আমরা সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী মেনে নেননি। আমরা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম এখানে উল্লেখ করেছি, যেমন ধরো বোঁদা, হবস, জন অস্টিন, বেনথাম। দে অল আর দ্য সাপোর্টার অফ দিজ ফিচার্স অফ সভারেনিটি, দে আর ইন ফেভার অফ দিজ ফিচার্স অফ সভারেনিটি। কিন্তু এমন কিছু রাষ্ট্রবিজ্ঞানী চিন্তাবিদ আছেন যারা কিন্তু সার্বভৌমিকতাকে চরম, চূড়ান্ত, ইউনিভার্সাল এগুলো বলার পক্ষপাতী নন। তারা আবার একটু অন্যভাবে সার্বভৌমিকতাকে বিশ্লেষণ করছেন। তাদের মধ্যে আমি কয়েকজনের নাম উল্লেখ করি, যেমন ধরো হ্যারল্ড লাস্কি, ফিগিস, জিডিএইচ কোল। এরা একটু অন্যভাবে বলছেন যে সার্বভৌমিকতাকে যদি আমি চরম, চূড়ান্ত, অবিভাজ্য এইভাবে বলি, তাহলে কিছুটা ব্যাখ্যাটা খুব একটা সঠিক হলো না। তারা কি বলছেন? তারা বলছেন যে এই ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা কখনোই চরম, চূড়ান্ত ক্ষমতা নয়। এই ক্ষমতা বিভিন্নভাবে, দিস পাওয়ার ক্যান বি লিমিটেড বাই ডিফারেন্ট থিংস। এই যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা, এটা বিভিন্নভাবে নিয়ন্ত্রিত বা সীমায়িত হতে পারে, এটাকে অ্যাবসলিউট বলা যাবে না। কেন? তারা কিভাবে যুক্তি দিচ্ছেন দেখো। তাদের মতে সার্বভৌম ক্ষমতা সমাজে প্রচলিত রীতিনীতি, নৈতিকতা, জনমত প্রভৃতি দ্বারা সীমাবদ্ধ। অ্যাকর্ডিং টু দেম, different conventions, public opinion, and also by some ethical concept, we can, that means these are the limitations upon the sovereignty. That means sovereignty or the concept of sovereignty can be limited by these things. সেখানে তারা কয়েকটা বিষয়ের উল্লেখ করছে। যেমন ধরো, আমরা জানি যে এইমাত্র আমি তোমাদের বললাম যে জনগণই সার্বভৌম কর্তৃত্বের সৃষ্টি করছে, আমরা সার্বভৌম কর্তৃপক্ষকে নির্বাচিত করছি, এবং আমরাই আবার ইচ্ছা করলে সার্বভৌম কর্তৃপক্ষের পরিবর্তন ঘটাতে পারি। তোমরা জানো যে নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে
সার্বভৌম ক্ষমতা প্রাপ্ত হন কিছু সংখ্যক ব্যক্তি। পরের নির্বাচনে দেখা গেল তারা আর ক্ষমতা নেই, অন্যরা পাচ্ছেন। তাহলে এই সার্বভৌম ক্ষমতা জনমত দ্বারা নিয়ন্ত্রিত হয়। সার্বভৌম ক্ষমতা, দ্যাট মিনস সভারেন পাওয়ার ক্যানট গো এগেইনস্ট দ্য পাবলিক ওপিনিয়ন। একটা রাষ্ট্রের হাতে চরম ক্ষমতা রয়েছে কি, ফর মেকিং অ্যান্ড এক্সিকিউশন অফ লজ, আইন তৈরি আর আইন বলবৎ করা, যেটা আইন বিভাগ আর শাসন বিভাগ করে থাকে। কিন্তু কোনো রাষ্ট্র তার হাতে এই ক্ষমতা আছে বলেই জনমত বিরোধী আইন তৈরি করতে পারেন না। তাহলে সার্বভৌম ক্ষমতা ক্যান বি কন্ট্রোল বাই দ্য পাবলিক ওপিনিয়ন, এটা আমরা বলতে পারি। আবার আমরা যে বলছি যে রাষ্ট্রের অভ্যন্তরে একমাত্র রাষ্ট্রই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু দেখো রাষ্ট্রের অভ্যন্তরে দেয়ার আর সো মেনি অর্গানাইজেশনস। আমি তোমাদের একটা উদাহরণ দিই। ধরো তোমরা কলেজে এসেছো, হ্যাঁ, তো কলেজে তোমরা স্টুডেন্ট হিসাবে তোমরা তাহলে কি এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন সদস্য। তো এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের জন্য কিছু নিয়ম নীতি ধার্য করতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের হাতে সেই নিয়ম নীতি তৈরি করার বা তোমাদের ক্ষেত্রে সেটা প্রয়োগ করার অধিকার কিন্তু আছে। সেরকম তুমি ধরো কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তোমাকে তাহলে সেই নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলতে হবে। তো সেক্ষেত্রে এই যে ধরো সমাজের অন্যান্য সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোও কিন্তু তাদের নিয়ম কানুন তৈরি করতে পারে। তাহলে রাষ্ট্র ছাড়া আর অন্যান্য কোনো সংগঠনের এই ক্ষমতা নেই, এ কথাটা কিন্তু আমরা বলতে পারি না। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্কের চিন্তাবিদরা বলছেন সভারেন পাওয়ার ক্যান বি কন্ট্রোলড বাই দ্য ইন্টারন্যাশনাল ল। নো স্টেট ক্যান ইগনোর দ্য ইন্টারন্যাশনাল ল। তার মানে প্রত্যেক সার্বভৌম রাষ্ট্রকেই কিন্তু আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হয়। দে ক্যানট গো এগেনস্ট দ্য ইন্টারন্যাশনাল ল। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস আমরা যখন পড়ছি, আমরা জানছি, আমরা তখন দেখতে পাচ্ছি যে সার্বভৌম রাষ্ট্রগুলো যতই চরম ক্ষমতা সম্পন্ন হোক না কেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা সীমাহীনভাবে কখনোই প্রয়োগ করতে পারে না। তাহলে সার্বভৌম ক্ষমতার এই বৈশিষ্ট্যগুলো কিন্তু কোনো ক্ষেত্রে সীমায়িত হচ্ছে, যেগুলো কোনো রাষ্ট্রচিন্তাবিদ, অ্যান্ড দে আর নেমড বাই প্লুরালিস্ট। তাহলে সার্বভৌমকে যারা চরম, অবিভাজ্য, সার্বজনীন ক্ষমতা বলে উল্লেখ করছেন, তারা এখানে তাদেরকে আমরা নাম দিচ্ছি বা নাম দেওয়া হয়েছে মনিস্টিক থিওরিস্টস। দে আর দ্য সাপোর্টার অফ অর দ্য এক্সপোনেন্ট অফ মনিজম। তারা একত্ববাদের সমর্থক বা একত্ববাদী চিন্তাধারার প্রবর্তক। যেটা আমি আগেই উল্লেখ করেছি যে সেকেন্ড ফেজে আমরা এটা আলোচনা করতে পারবো। তো সেটা হচ্ছে যে সার্বভৌমিকতার যে দুটো থিওরি প্রচলিত আছে, তাহলে প্রথম থিওরির লোকরা যারা একত্ববাদী নামে পরিচিত, তারা সার্বভৌমিকতাকে চরম, অবিভাজ্য, চূড়ান্ত হিসাবে দেখেছেন। অন্যদিকে যারা বহুত্ববাদের সমর্থক, তারা কিন্তু সার্বভৌমিকতাকে অতটা চরম বা চূড়ান্তভাবে দেখেননি। এর মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের চিন্তাবিদরাও রয়েছেন। সো তোমরা এই বৈশিষ্ট্যগুলো তো সবকটাই বলা হলো, বুঝতে পারলে। সো আই ওয়ান্ট টু কনক্লুড মাই today's discussion by mentioning some references before you. দেখো কতগুলো বইয়ের নাম আমি উল্লেখ করে দিয়েছি। এই বইগুলো ইউ ক্যান কনসাল্ট দিস বুকস। এখানে কতগুলো ইংরেজি বইয়ের নাম আছে, এছাড়া দু একটা বাংলা বইয়ের নাম আমি বলে দিচ্ছি। যেমন তোমরা ইউ ক্যান কনসাল্ট দ্য বুক রিটেন বাই অনাদি মহাপাত্র। অনাদি মহাপাত্রের রাষ্ট্রবিজ্ঞান বলে একটা বই আছে, সে বইটা বাংলার ছেলেমেয়েরা দেখতে পারো।
এছাড়া নিমাই প্রামাণিকের রাষ্ট্রতত্ত্ব বলে একটা বই আছে, তোমরা সেটাও কনসাল্ট করতে পারো। আমাদের আজকের ডিসকাশনের জন্য ইউ ক্যান কনসাল্ট উইথ দিস বুকস। আমি কতগুলো ইংরেজি রেফারেন্সের নাম দিয়ে দিয়েছি, তোমরা এগুলো কনসাল্ট করতে পারো। আর এছাড়া বাংলার ছেলেমেয়েরা অনাদি মহাপাত্রের রাষ্ট্রতত্ত্ব বলে একটা বই রয়েছে, নিমাই প্রামাণিকের রাষ্ট্রবিজ্ঞান বলে একটি বই রয়েছে, এই বইগুলো তোমরা কনসাল্ট করতে পারো ফর দিস টপিক। সো থ্যাংক ইউ এভরিবডি ফর টুডে।